শত কৌশলেও খামেনিকে হত্যা করতে ব্যর্থ হয়ে এবার অন্যরকম হুমকি ইসরায়েলের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। একটা নেতা একটা জাতিকে কতটা আত্মবিশ্বাসী করে তোলে তা এই আলী খামেনিকে দেখলে বোঝা যায়। আজ হয়তো ইব্রাহিম রাইসি বেঁচে থাকলে তাকে ঘিরেই নানা আলোচনা হতো, হত্যার টার্গেটেও পড়তেন তিনি। যদিও 2024 মে মাসে হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে কারো মতে এখনও ধোঁয়াশা আছে। কেউ কেউ এখনও দাবি করেন ইব্রাহিম রাইসির মৃত্যু ইসরায়েলের কূট চালেই বা প্ল্যানেই হয়েছে। যদিও ইরান জানিয়েছিল আবহাওয়াজনিত কারণেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসির মৃত্যু হয়েছে। সে আরেক আলোচনা। তবে সাম্প্রতিক যুদ্ধের সময়ে বেঁচে থাকলে ইসরায়েলের প্রধানতম টার্গেট হয়তো তিনিই হতেন। কিন্তু এবারের ইরান ইসরায়েল যুদ্ধে সেই স্থান যেন ছিল মাসুদ পেজেশকিয়ানের নয়, বরং আলী খামেনির। এবার আলী খামেনিকে নানা উপায়ে ও কৌশলে টার্গেট করার পরও হত্যা করতে ব্যর্থ হয় ইসরায়েলি বাহিনী। কোন রকম ইলেকট্রনিক বা ইন্টারনেট সম্বলিত বা কোনো ডিভাইস ব্যবহার না করে গোপন এক স্থানে সন্তর্পণে থাকেন আলী খামেনি। ফলে কোনোভাবেই ইসরায়েলি বাহিনী ট্র্যাক করতে পারেনি। এ কারণেই ইসরায়েলের হত্যার ছক থেকে বেঁচে যান আলী খামেনি। যুদ্ধবিরতি চলছে, কিন্তু এখনও বারবার হুমকি দেয়া হচ্ছে ইরানকে। বলা হচ্ছে খামেনিকে সরাসরি হত্যা করা হবে, কোনো রাগ ঢাক নেই। তাদের ভাষায় খামেনিকে হত্যা করলেই এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে, না হলে নাকি এই ইরানের নেতৃত্বেই নাকি সকল অশান্তির সৃষ্টি হচ্ছে। আর ইরানের প্রাণভ্রমরা এই আলী খামেনি। খামেনিকে হত্যা করতে পারলেই শাসন ক্ষমতার পরিবর্তন ঘটবে। আমেরিকা ও ইসরায়েলের মন মতো শাসক বসাতে পারবে। আর মিশর, জর্ডান, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি ও সিরিয়ার মতো করদ রাষ্ট্রে পরিণত করতে পারবে ইসরায়েল আমেরিকা। এভাবেই নাকি শান্তি প্রতিষ্ঠিত হবে। আর সে কারণেই তীব্র ভাষায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। একই সঙ্গে ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি। গেল রোববার 27 জুলাই রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রকাশ্যেই ইরানে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরনোথ কাটজকে উদ্ধৃতি করে বলেছে, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে, এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। তবে ইসরায়েলের এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান। এর আগে গত 13 জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাবে তেহরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে তেল আবিবের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। অবশেষে গত 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 12 দিনের এই যুদ্ধের বিরতি হয়। তবে যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত এখনই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন। তিনি অর্থাৎ খামেনি সহজ লক্ষ্যবস্তু, তবে সেখানে নিরাপদ আছেন। আমরা তাকে অপসারণ অর্থাৎ হত্যা করব না, অন্তত এখনই না। তিনি উল্লেখ করেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের ওপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা রাজনৈতিক ও ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ আলী খামেনি। 1989 সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত তিনি ইরানের রাজনৈতিক, ধর্মীয় ও কূটনৈতিক নীতি নির্ধারণের কেন্দ্রে রয়েছেন। 4 দশকের বেশি সময় ধরে তিনি শুধু ইরানের ভেতরের পরিবর্তনের সাক্ষী নন,
বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানও রূপান্তর করেছেন নিজের দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের ভিত্তিতে। আলী খামেনির জন্ম 1939 সালের 19 এপ্রিল ইরানের মাশহাদ শহরের এক ধর্মীয় পরিবারে। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং মাশহাদ ও ইরাকের পবিত্র নগরী নাজাফের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষা লাভ করেন। পরে তিনি ইরানের কৌম শহরে স্থায়ী হন এবং আয়াতুল্লাহ হুসাইন বুরুজেরদি ও আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শিষ্যত্বে অধ্যয়ন করেন। 60 ও 70-এর দশকে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনবিরোধী গোপন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। এর ফলে বহুবার গ্রেপ্তার হন এবং শাহের গোপন পুলিশ সংস্থা সাভাকের হাতে নির্যাতিত হন। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহের পতনের পর ইরানে নতুন রাজনৈতিক কাঠামো গঠিত হয়। এই সময়ে খামেনি দ্রুত নতুন শাসন ব্যবস্থার অভ্যন্তরে উচ্চ পর্যায়ের ভূমিকা গ্রহণ করেন। তিনি ইসলামী বিপ্লবী পরিষদের সদস্য, উপ প্রতিরক্ষা মন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন। 1981 সালে একটি হত্যা চেষ্টায় গুরুতর আহত হন। একটি মসজিদে বক্তৃতাকালে টেপ রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরণে তার ডান হাত স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায়। একই বছরের আগস্টে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই ও প্রধানমন্ত্রী জাভাদ বাহনার নিহত হলে খামেনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন এবং নিরঙ্কুশভাবে জয়লাভ করেন। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। তার উত্তরসূরি হিসেবে মনোনীত আয়াতুল্লাহ মোন্তাজেরিকে শেষ মুহূর্তে বাতিল করা হয়। ফলে এক নতুন পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা নির্বাচিত হন খামেনি। তিনি ওই সময় ছিলেন কেবল হুজ্জাতুল ইসলাম পদমর্যাদার একজন মধ্যপন্থী আলেম। নিজেই ওই সময় বলেছিলেন, আমি একজন ক্ষুদ্র মৌলভী, এই পদে নিজেকে উপযুক্ত মনে করি না। তবে সংবিধানে পরিবর্তন এনে শীর্ষ ধর্মীয় মর্যাদার চেয়ে রাজনৈতিক প্রজ্ঞা ও সময়োপযোগী দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেয়া হয়। সেই পরিবর্তনের মাধ্যমে খামেনির উত্থানকে বৈধতা দেয়া হয়। প্রথম দিকে প্রেসিডেন্ট হাশেমি রাফসানজানির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন খামেনি। তবে পরবর্তী সময়ে দুইজনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। বিশেষ করে 1997 সালে সংস্কারপন্থী মোহাম্মদ খাতামির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক সংস্কার ও পশ্চিমের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রস্তাব খামেনির কট্টর রক্ষণশীল অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। 2009 সালের বিতর্কিত নির্বাচনের পর গড়ে ওঠা গ্রিন মুভমেন্ট ছিল তার শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচনে মাহমুদ আহমেদিনেজাদের বিজয়ের বিরোধিতা করে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। তখন খামেনির বিরুদ্ধে সরাসরি স্লোগানও শোনা যায়। 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর পর হিজাব ইস্যুতে ইরানে আবারও বিশাল আন্দোলন হয়। এই বিক্ষোভে বহু মানুষ নিহত হন এবং খামেনির পদত্যাগ দাবি করে স্লোগান দেয়া হয়। তবে এই বিক্ষোভকেও তিনি বাইরের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন। 2013 সালে হাসান রুহানি প্রেসিডেন্ট হলে খামেনি কিছুটা নমনীয় অবস্থান নেন এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে পারমাণবিক চুক্তির আলোচনায় অনুমতি দেন। 2015 সালে স্বাক্ষরিত হয় বহুল আলোচিত যৌথ কর্মপরিকল্পনা বা 6 পরাশক্তির সঙ্গে পারমাণবিক চুক্তি। যদিও 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলে খামেনি এটিকে আমেরিকার প্রতারণার প্রমাণ হিসেবে তুলে ধরেন। খামেনির অন্যতম কৌশলগত অর্জন প্রতিরোধ অক্ষ গড়ে তোলা। এর আওতায় তিনি সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনের প্রভাবশালী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক ও আদর্শিক সম্পর্ক গড়ে তোলেন। কাসেম সোলাইমানির নেতৃত্বে কুদস বাহিনী এই কৌশলের মূল চালিকা শক্তি ছিল। এই অক্ষকে সামনে রেখে খামেনি মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত গভীরতা বাড়ান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব কমানোর চেষ্টা করেন। খামেনির দৃষ্টিতে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। তিনি রমজানের শেষ শুক্রবারকে কুদস দিবস হিসেবে ঘোষণা দেন এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে সরাসরি সমর্থন দেন। দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধে লিপ্ত থাকার পর 2024 সালের 13 এপ্রিল ইরান একযোগে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায়। এটি ছিল কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক নতুন সমীকরণ, যেটিকে খামেনির আগ্রাসী প্রতিরোধ কৌশলের প্রকাশ্য রূপ হিসেবে মনে করা হয়। 85 বছর বয়সী খামেনি শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় তার উত্তরসূরি নিয়ে আলোচনা তীব্রতর হয়েছে। কেউ কেউ মনে করেন তার ছেলে মোজতাবা খামেনি উত্তরসূরি হতে পারেন, আবার কেউ কেউ সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দিকেও ইঙ্গিত দিয়েছিলেন। তবে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অর্থাৎ আইআরজিসির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে। দর্শক, আজ এ পর্যন্তই।
আল্লাহ সহায় হন।